Okay, so here we are. Welcome to another episode of Pack Up. আজকে আমি সকালবেলায় পেজে জানিয়ে দিয়েছিলাম যে আজকের প্যাক আপ এপিসোডটা উইল বি এ ট্রিবিউট, আমার ছোট্ট একটা ট্রিবিউট। জানি দিস ট্রিবিউট ইজ নট এনাফ, থ্যাংক ইউ ইজ নট এনাফ, কিন্তু দিস গোজ আউট টু অল দ্য ডক্টরস, টু অল দ্য হেলথ ওয়ার্কার্স যারা প্রাণপণ খাটছেন, মানে যারা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছেন সমগ্র মানব জাতির জন্য, আমাদের জন্য, যারা নিজেদের কথা না ভেবে, নিজেদের পরিবারের কথা না ভেবে শুধু পেশেন্টদের সেবায় জীবন উৎসর্গ করে দিয়েছেন। সো দিস ব্যাকআপ ইজ মাই ট্রিবিউট টু অল দোজ ডক্টরস। এবং শুধু ডাক্তার নয়, যারা যারা হাসপাতালে কাজ করছেন, মানে মেডিকেল প্রফেশনের সঙ্গে যারা যারা যুক্ত, সেটা নার্স হতে পারে, সেটা হেলথ ওয়ার্কার্স হতে পারে, সেটা ডাক্তার হতে পারে, হাসপাতালে যে রোজ খাবার দেয় তিনি হতে পারেন, ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট হতে পারেন, ওয়ার্ড বয় হতে পারেন, অ্যানাস্থেসিস্ট হতে পারেন, প্রত্যেকে। সো থ্যাংক ইউ। আমি তাদের, আমাদের সবার তরফ থেকে, গোটা মির্চি টিমের তরফ থেকে তাদেরকে বলতে চাই থ্যাংক ইউ। মানে আপনারা আছেন বলেই সাহসটা পাই, আপনারা আছেন বলেই মানে এখনো যে বাড়ি থেকে বেরোনোর যে অল্প বিস্তর সাহস পাচ্ছি, সেটা আপনারা আছেন বলেই পাচ্ছি। প্রত্যেক দিন প্রচুর রিপোর্টস দেখছি, পজিটিভ আসছে, লোকে সুস্থ হচ্ছে, কিন্তু একটা জিনিস কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, সেটা হচ্ছে দ্য স্যাক্রিফাইস দ্যাট ইউ পিপল হ্যাভ মেড, সার্ভিস টু ম্যানকাইন্ড যেটা আমরা বলি। আর এই প্যান্ডেমিকের সময় যেভাবে প্রত্যেকটা হেলথ ওয়ার্কার এগিয়ে এসছেন, মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত থাকা প্রত্যেকটা লোক যেভাবে নিজেদের কে উৎসর্গ করেছেন, সমগ্র মানব জাতি বহুদিন আপনাদের এই কন্ট্রিবিউশন মনে রাখবে, বহুদিন। এনিওয়ে, তো আজকের এপিসোডে আসা যাক। আজকের প্যাক আপ মুন্না ভাই এমবিবিএস। সো আমি দুপুরবেলা এই সিনেমাটা আরেকবার দেখছিলাম, প্যাক আপ করবো তো কয়েকটা সিন একটু ঝালিয়ে নিলাম। আমি একদম শেষ থেকে শুরু করি বরং। চলে যাই 19শে ডিসেম্বর 2003 সালে। 19শে ডিসেম্বর 2003 রাজকুমার হিরানি ঘুম থেকে ওঠেন দুপুর 12টায়, সর্বাঙ্গে ল্যাদ। 18ই ডিসেম্বর পর্যন্ত খুব টেনশনে ছিলেন, নার্ভাসনেস ছিল, উত্তেজনা ছিল। আর তখনকার দিনে তো এখনকার মতো এত অ্যাগ্রেসিভ ফিল্ম প্রমোশন হতো না। তো 19 তারিখের সকালবেলা উনি ওঠার, ওনার নিজস্ব স্বীকারোক্তি অনুযায়ী উনি ওঠার কোনো মোটিভ খুঁজে পাননি। উঠে আর কি করব, মানে আমার জীবনের প্রথম ছবি, এত খেটেছি, এত ভেবেছি, এত কনভিন্স করিয়েছি, এত শ্যুট করেছি, অ্যান্ড ফাইনালি ইটস আউট ইন দ্য থিয়েটার্স। লোকে দেখবে, লোকের পছন্দ হলে হবে, না হলে হবে না, আমার আর কিছু করণীয় নেই। এই আমার আর কিছু করণীয় নেই জাতীয় ডিমোটিভেশন থেকেই রাজকুমার হিরানি দুপুর 12টায় শয্যা ত্যাগ করেন। বেসিক্যালি তার আগের মোটামুটি 6-7 মাস নাওয়া খাওয়া ভুলে তিনি প্রথম ছবির জন্য কাজ করেছেন। হঠাৎ করে তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের ফোন আসে, বলে চল একবার দেখে আসি কিরকম হচ্ছে, মানে টার্ন আউট কিরকম হচ্ছে, লোকে কিরকম বলছে। তো রাজকুমার হিরানি নেক্সট বলছে চলো দেখে আসি। তো তারা মুম্বাই শহর থেকে কিছুটা দূরে গেছে, দূরে গিয়ে আস্তে আস্তে প্রত্যেকটা সিনেমা হল স্কাউট করতে করতে তারা মুম্বাই শহরের দিকে আসছে। এবার সবকটা হলেই দেখছে মোটামুটি 30% থেকে 50% অকুপেন্সি, ঠিকঠাক, মানে অ্যাভারেজ, একটা ছবির ওপেনিং ডের তুলনায় অ্যাভারেজ। তো ওরা লাস্ট যে হলটায় এসছে, সেই হলটায় দেখলো যে তখন সেই হলটাতেও 50% অকুপেন্সি, কিন্তু সেই হলটাতে রাজু হিরানি আর তার রেডি দেখলো ক্যারম সিনটা যখন হচ্ছে, মানে ওই রুস্তমের বাবা যেখানে অসুস্থ হয়, তো মুন্না সার্কিট ক্যারম খেলছে, তিনি এসে জয়েন করেন, রানি নেন, জুস খান, হ্যাঁ, তারপরে রুস্তম পাবড়ি মুন্না ভাইকে বলেন ইউর গড মুন্না। ওই সিনটায় দেখলো যে যতজন দর্শক ছিল হলে তারা সবাই হাততালি দিতে আরম্ভ করলো ওই সিনটায়। তো রাজকুমার হিরানি খুব প্লেজেন্টলি সারপ্রাইজড হলেন, তিনি আর তার রেডি বেরোলেন ওই সিনেমা হল থেকে। বেরিয়ে তিনি বোমান ইরানিকে ফোন করলেন, বোমান ইরানিকে ফোন করে বললেন, বোমান ইরানিরও এটা প্রথম ছবি, মুন্না ভাই এমবিবিএস। বোমান ইরানিকে তিনি ফোন করে বললেন, বোমান ইউ মাস্ট কাম এন্ড এনজয় দিস, অডিয়েন্স ক্যারাম সিনে হাততালি দিয়ে ফেটে পড়েছে, ইউ মাস্ট কাম এন্ড সি। ওই সিনেমা হলেরই বিকেলের দিকের একটা শোতে বেশ কিছুটা পরে ক্যারাম সিনের ঠিক আগে রাজকুমার হিরানি চুপি চুপি অন্ধকারের মধ্যে বোমান ইরানিকে নিয়ে ঢোকেন, এডিকে নিয়ে ঢোকেন, ঢুকে তারা ব্যালকানিতে চলে যান। আবার ফর দ্য সেকেন্ড টাইম ইন আ রো দ্বিতীয় শোতে ওই হলে ক্যারাম সিনে আবার হাততালি পড়লো। তো রাজকুমার হিরানি পেছনে দেখেন একটা ফোঁপানোর শব্দ হচ্ছে, কিন্তু অবাক হয়ে ফিরে দেখেন বোমান ইরানি চশমা টশমা খুলে রুমাল দিয়ে চোখ ফোক মুচ্ছেন আর কি। তো রাজকুমার ইরানি বলেন, দেখেছিস তো সিনেমাটা, কাঁদছিস কেন? বোমান ইরানি বলেন যে এটা একটা অদ্ভুত ফিলিং, মানে যে ছবির জন্য আমরা তো পরিশ্রম করেছি, সেই ছবির একটা সিন দেখে সবাই এত স্বতঃস্ফূর্তভাবে হাততালি দিচ্ছে, এটা একটা অদ্ভুত ফিলিং আর কি। ওই বিকেলের শো দেখে যখন রাজু হিরানিরা হল থেকে বেরোচ্ছেন, তখন ওনারা মুন্না ভাই এমবিবিএস এর প্রথম হাউসফুল পোস্টার দেখেন। ওই থিয়েটারে রাত 9টার শো,
the first houseful board of Rajkumar Hirani's life, the first houseful board of Munna Bhai MBBS. শেষ দিয়ে শুরু করলাম, এবার একদম শুরুতে চলে যাই। এই আইডিয়া রাজু হিরানির মাথায় এলো কি করে মুন্না ভাই এমবিবিএস নিয়ে স্ক্রিপ্ট লিখবে? রাজকুমার হিরানি থাকতেন নাগপুরের কমার্স কলেজে পড়াশোনা করতেন এবং তিনি থিয়েটারে ছিলেন, থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন একনিষ্ঠভাবে। নাটকে অভিনয় করতেন, ডিরেক্ট করতেন, লিখতেন। সামনে যা টপিক দেখছেন যাদের ইন্টারেস্টিং লাগতো তাই নিয়ে মাঝে মধ্যেই উনি নাটক লিখে ফেলতেন, সেরকম করেই চলছিল নাগপুরে। তো এবারে নাগপুরে তিনি নিজে কমার্স কলেজে পড়তেন বটে, কিন্তু নাগপুরের যে মেডিকেল কলেজ সেখানে তার প্রচুর বন্ধু বান্ধবরা পড়তো। তো মাঝে মাঝে এমন হয়েছে রাজকুমার হিরানি নাগপুরে সে মেডিকেল কলেজের হোস্টেলে চলে গেছে, হোস্টেলে গিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা মেরেছেন, সেখানে কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতেন। মানে একদিন রাজু হিরানি একটা হোস্টেলে বসে, মানে একটা রুমে বসে বন্ধুদের সঙ্গে হোস্টেলে আড্ডা দিচ্ছেন। এখানে ডিসক্লেমার দিয়ে রাখি, স্মোকিং ইজ স্ট্রিক্টলি ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং কজেস ক্যান্সার। তো তার বন্ধুরা মিলে সিগারেট খাচ্ছে, হঠাৎ করে দেখলো যে একটা স্কাল, মানে একটা মাথার অর্ধেকটা আর কি, হ্যাঁ এই পোর্শনটা রাখা, সেখানে সবাই মিলে সিগারেট অ্যাশ করছে। তো রাজু হিরানি মজা করে জিজ্ঞেস করছে, এই স্কালের মধ্যে অ্যাশ করছিস, কোথেকে কিনলি? বলছি কিনে নি তো, এটা তো আমাদের ওই হসপিটাল থেকে। রাজকুমার হিরানি শিউরে উঠে বললেন, তার মানে তোরা বলতে চাস সেটা একটা জ্যান্ত লোকের মাথা যে এখন আর বেঁচে নেই, সেই মুন্ডুটা আধখানা করে তোরা অ্যাশটে ছি 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 ছি। এরকম নানা রকম ঘটনা ঘটতো। তো বাই দ্য টাইম রাজকুমার হিরানি ফিল্ম ইনস্টিটিউট গেছিলেন পড়াশোনা করার জন্য। রাজু হিরানি এইরকম একটা গল্প ভেবেছিলেন, একটা মেডিকেল কলেজে 3 জন স্টুডেন্টকে নিয়ে রাজু হিরানি একটা গল্প ভেবেছিলেন। তো তারপর তিনি মেডিকেল কলেজ এই ফিল্ম ইনস্টিটিউটে গেলেন, ফিল্ম ইনস্টিটিউটে গিয়ে পড়াশোনা করলেন। পড়াশোনা করে যখন বেরিয়ে আসছেন তখন রাজকুমার হিরানির মাথায় আরেকটা প্লট ঘুরছে, ওই মেডিকেল কলেজটাকে একটু টুইক করে তার মাথায় একটা গ্যাংস্টারের প্লট ঘুরছিল। কিরকম গ্যাংস্টারের প্লট? যে একজন গ্যাংস্টার, সেই গ্যাংস্টার হঠাৎ সকালে উঠে আবিষ্কার করে তার খুব মাথা ধরেছে। তার জন্য সে বিভিন্ন ডাক্তারের কাছে যায়, প্রচুর ডাক্তারের কাছে সেই গ্যাংস্টার যেতে শুরু করে, এবং ডাক্তাররা তাকে একটা সিরিজ অফ পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যায়, মানে সিটি স্ক্যান, এক্স রে, এমআরআই, ব্লাড টেস্ট, কিছুই বাদ যায় না। পরের দিন সকালে গ্যাংস্টার রিয়েলাইজ করে যে ওটা কিছুই না, দ্যাট ওয়াজ হিজ হ্যাং ওভার। ওটা আর কিচ্ছু ছিল না, দ্যাট ওয়াজ দ্য হ্যাং ওভার। কি? আচ্ছা ঠিক আছে, ওকে, র্যান্ডম লোকে কমেন্ট করছে, ওকে। সো দ্যাট ওয়াজ বেসিক্যালি আ হ্যাং ওভার। এইবারে সেখানে মজাটা হলো, গ্যাংস্টার তখন বুঝতে পারে যে গ্যাংস্টারও ইলিগালি টাকা কামাচ্ছে, এবং যে সমস্ত ডাক্তাররা সমস্ত বুঝেও তাকে এত পয়সা কড়ি খরচ করে এত টেস্টের মধ্যে দিয়ে নিয়ে গেল, তারাও তো ইনডিরেক্টলি সেই পন্থাই অবলম্বন করছে। এইটা ভেবে রাজু হিরানি স্ক্রিপ্ট লিখেছিলেন। স্ক্রিপ্ট লিখে তার মনে হলো যে দিস উইল বি ভেরি ইনসাল্টিং অ্যান্ড দিস উইল বি ভেরি ইনসেন্সিটিভ টু দ্য ডক্টরস। কারণ লেটস ফেস ইট, মানুষের প্রাণ বাঁচাতে একমাত্র ডাক্তাররাই পারেন, আর কেউ পারেন না। সো রাজকুমার হিরানি ওই আইডিয়াটা থেকে পিছিয়ে এলেন। ওই আইডিয়াটা থেকে পিছিয়ে এসে তিনি একদম নতুন করে ঢেলে স্ক্রিপ্টটা লিখলেন, মার্জিং দ্য টু কনসেপ্টস, গ্যাংস্টার এবং ডাক্তার দুটো কনসেপ্ট মার্জ করে একটা স্ক্রিপ্ট লিখলেন। বিধু বিনোদ চোপড়া রাজকুমার হিরানির খুব ভালো বন্ধু ছিলেন, শুধু তাই নয়, মিশন কাশ্মীর রাজকুমার হিরানির এডিট করা। সো রাজু হিরানি ফিল্ম ইনস্টিটিউটে এডিটিং নিয়ে পড়াশোনা করেছিলেন, অ্যান্ড হি স্টার্টেড হিজ লাইফ অ্যাজ এন এডিটর। তো বিধু বিনোদ চোপড়ার কাছে রাজু হিরানি গেছিলেন, বললেন আমাকে একটু অনিল কাপুরের সঙ্গে দেখা করিয়ে দিবি। তখন প্রোটাগনিস্টের জন্য, মানে মুন্না ভাইয়ের জন্য, তার মাথায় অনিল কাপুরের নাম ছিল, যেহেতু একটু টাপুরি ল্যাঙ্গুয়েজ বলে, অনিল কাপুরের একটা ওরকম ঝাকাস মার্কা ব্যাপার ছিল। তো রাজু হিরানির প্রথম মাথায় নাম এসেছিল অনিল কাপুর। বলছে আমাকে একটু অনিল কাপুরের সঙ্গে দেখা করিয়ে দিবি। বিধু বিনোদ চোপড়া বিধু বিনোদ চোপড়া, তিনি বলেন যে দেখ, আমি তো হুট করে কাউকে রেকমেন্ড করতে পারি না, তারপর তুই একটা খাজা স্ক্রিপ্ট নিয়ে গেলি, অনিল কাপুরের কাছে আমার রেপুটেশনটা মাঠে মারা যাবে, তো আমি আগে জানতে চাই তুই কি বলবি ওকে। তো রাজু হিরানি বলেন ফাইন, বলে তিনি একটা স্ক্রিপ্টের নারেশন দেন বিধু বিনোদ চোপড়া। বিধু বিনোদ চোপড়া কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে যান, হয়ে গিয়ে বলেন হোয়াট ইফ আই প্রডিউস দ্য ফিল্ম। তো রাজু হিরানি ওয়াজ টেকেন অ্যাব্যাক, কারণ বিধু বিনোদ চোপড়া টিল ডেট শুধু নিজের ছবি প্রডিউস করতেন। রাজু হিরানি বলেন তুই প্রডিউস করবি? হ্যাঁ আমি করব। তখন তারপরে অনিল কাপুরের আইডিয়াটা বাদ দিয়ে তারা মেন লিড নিয়ে কথা বলতে শুরু করে যে মুন্না ভাই কে করবে। বিধু বিনোদ চোপড়া রাজু হিরানিকে বলেন একটা নতুন ছেলে এসছে, কোম্পানি বলে একটা নতুন ছবি বেরিয়েছে, মানে তার রাশেস দেখেছি আমি, ছবিটা রিলিজ করবে, বিবেক ওবেরয় বলে একটা নতুন ছেলে এসছে, তুই বিবেক ওবেরয়কে ট্রাই করে দেখতে পারিস, বিবেক ওবেরয় ইজ গুড। এইটা প্রথম মাথায় এলো, দ্যাট ডিড নট ওয়ার্ক আউট। তারপর বিধু বিনোদ চোপড়ার মাথায় শাহরুখ খানের নাম এলো। তো তিনি রাজু হিরানিকে বললেন তুই শাহরুখের সঙ্গে গিয়ে দেখা কর। রাজকুমার হিরানি বলছেন তখন তো মাথায় আকাশ ভেঙে পড়ছে, আমি ভাবতে পারছি না আমার প্রথম ছবিতে একটা চান্স এসছে যে শাহরুখ খানের সঙ্গে আমি কাজ করতে পারি।
শাহরুখ খান তখন দেবদাস ছবির শুটিং করছিলেন। দেবদাসের সঙ্গে মুন্না ভাই এমবিবিএস এর আরেকটা কানেকশন আছে, সেটা পরে বলছি। দেবদাস ছবি শুট করছিলেন, তো রাজু হিরানি একদিন সেটে যান। সেটে গিয়ে তিনি, শাহরুখের তখন ব্রেক চলছে, আর রাজু হিরানি ইউজ টু গিভ ড্রামাটিক নারেশন। তিনি খুব নাটকীয়ভাবে পুরো মানে একদম ওয়ার্ড টু ওয়ার্ড, লাইন বাই লাইন, ফার্স্ট টু লাস্ট নিজের ছবি নারেশন দিতেন। আর প্রথম ছবি কাজে উত্তেজনা বেশি, পুরো ফুল ফ্লেজেড নারেশন দিতেন সবাইকে। তো শাহরুখ খানকে তিনি নারেশন দিতে শুরু করেন। মাঝপথে শটের জন্য ডাক পড়ে, শাহরুখ পুরো নারেশনটা শুনতে পারেন না। তিনি রাজু হিরানিকে বলেন, তুমি স্ক্রিপ্টটা আমার কাছে রেখে যাও, আমি পড়ে আই উইল লেট ইউ নো। তো রাজু হিরানি একটু একটু দুঃখিত হয়ে বেরিয়ে আসেন, বলছেন যে আর তো হবে না, শাহরুখ খানের কি আর অত সময় আছে, এত ব্যস্ত, দেবদাস শুট করছে, না আমার স্ক্রিপ্ট পড়ার, আমি নিউ কামার, আমার স্ক্রিপ্ট পড়ার আর কোথায় সময় হবে। নেক্সট ডে শাহরুখ খান কলসেন। শাহরুখ খান বলেন, আমি বাড়ি যেতে যেতে আমার এত ইন্টারেস্টিং লেগেছিল স্ক্রিপ্টে, আমি বাড়ি যেতে যেতে যখন প্যাক আপ করে বাড়ি যাচ্ছি, গাড়িতে যেতে যেতে বাকিটা পড়ে ফেলি। আই ডোন্ট নো হোয়াট দিস ইজ বিজার, ফ্যাবিউলাস, আমি এরকম স্ক্রিপ্ট গত 3 বছরে 4 বছরে পড়িনি, আই ওয়ান্ট টু ডু দিস ফিল্ম। তো রাজু রানি বলেন, মানে আই উড লাভ ইউ টু ডু দিস ফিল্ম। তখন এসআরকে বলেন, তুমি কি চিঙ্কির কাস্টিং ফাইনাল করেছো? রাজু রানি বলেন, না, তুমি ঐশ্বরিয়ার সঙ্গে একবার কথা বলো, আমি ওকে ফোন করেছি, আমি বলেছি তুমি ওকে একটা নারেশন দেবে, সো গো অ্যান্ড মিট ঐশ্বরিয়া ওয়ান্স। রাজু রানি বলছেন, আমি ভাবতে পারছি না, প্রথম ছবিতে শাহরুখ খান হ্যাঁ বলেছেন এবং তিনি ঐশ্বরিয়াকে আমার নাম সাজেস্ট করেছেন, মানে প্রথম ছবিতে শাহরুখ ঐশ্বরিয়া একসঙ্গে। এনিওয়ে, এবার কালক্রমে যেটা হয় আর কি, থিংস ডিড নট ফল ইন প্লেস, বাজেট কনস্ট্রেন্টস ছিল, প্লাস ডেটস ক্ল্যাশ করলো, শিডিউলের সঙ্গে ম্যাচ করলো না। সো শাহরুখ খান, ঐশ্বরিয়া রায় বোথ ফেল অফ দ্যাট প্রজেক্ট। এখন ভাবলে কিরকম মনে হয় যে এখন যতবার আমি মুন্না ভাই দেখি ততবারই মনে হয় সঞ্জয় দত্ত ছাড়া এই রোলটা বোধহয় পৃথিবীর অন্য কোনো অভিনেতা করতে পারতো না। কিন্তু ভাবলেও অবাক হতে হয়, শাহরুখ আর ঐশ্বরিয়ার সঙ্গে অলমোস্ট দ্য ডিল ওয়াজ লকড। তো এইরকম সিচুয়েশনে একটা চলে গেছিল। আচ্ছা, এবার চলে যাই ফার্স্ট ডে অফ শুট। বড়িবালিতে ফার্স্ট ডে অফ শুট হচ্ছে। কি শট? শটটা হচ্ছে, মনে আছে, রুস্তম পাভরিকে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দই ফই খাইয়ে মুন্না ভাইয়ের হয়ে অ্যাডমিশন টেস্টে দিতে পাঠানো হয়। তো রুস্তম পাভরি কোনো মতো অ্যাডমিশন টেস্ট দিয়ে কেউ কেউ চিনে ফেলবে, তো খাতা ফাতা জমা দিয়ে হুড়মুড় করে ওই নিজের বাড়িতে চলে আসে। বাড়িতে উঠে ট্যাক্সি থেকে নেমে সিঁড়ি দিয়ে দুদ্দার করে ওঠে। তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে শট, মানে ও ট্যাক্সি থেকে নেমে সিঁড়ি দিয়ে দুমদাম করে ওপরে উঠছে। লো বাজেট ফিল্ম, খুব একটা বড় বাজেট, লো বাজেট ঠিক না, মিড বাজেট ফিল্ম, বাজেট কনস্ট্রেন্টস যথেষ্ট রয়েছে। ডিরেক্টর অফ ফটোগ্রাফি বিনোদ প্রধান স্ট্রেট এসেছিলেন দেবদাস থেকে। বলছিলাম দেবদাসের সঙ্গে মুন্না ভাইয়ের আরেকটা কানেকশন আছে, দ্য কানেকশন ইজ ডিওপি বিনোদ প্রধান। মুন্না ভাই এমবিবিএস এরও ডিওপি। তো রাজু হিরানি তাকে ফার্স্ট দিনে বলেন, দেখো আমাদের অমুক টাইমের মধ্যে শুটিং প্যাক আপ করতেই হবে, মানে পুরো শ্যুটটা র্যাপ করতে হবে, পুরো ছবির শুটিং। তো দিস ইজ দ্য টাইম স্কেল উই আর রানিং অন। তো আমাদের আজকে ফার্স্ট ডে অফ শুট, আমাদের 22টা শট নিতেই হবে। তো বিনোদ প্রধান অবাক হয়ে রাজু হিরানির দিকে তাকান। রাজু হিরানি একটু থতমত খেয়ে বলেন, মানে কেন, মানে আমি, রাজু হিরানি বলেন, না না, মানে আমি জাস্ট আমার আইডিয়াটা বললাম, তুমি প্লিজ বলো তোমার কোনো আইডিয়া, বিকজ আই অ্যাম আ নিউ কামার, আমি প্রথম ছবি করছি, সো আমি তো টাইম এস্টিমেশনটা আমি ঠিক জানি না, মানে কোন শটের জন্য কতটা টাইম লাগবে। বিনোদ প্রধান তখন অবাক হয়ে রাজু হিরানির দিকে ভাবে তাকিয়ে আছেন। রাজু হিরানি এবার একটু বললেন, তুমি কিছু বলো। বলছেন যে না, 22টা শট। বিনোদ প্রধান বলেন যে 22টা শট করতে পারি, কিন্তু তুমি যে পরিমাণ শটের কথা বললে 22টা, আমরা দেবদাসে 1 মাসে 22টা শট করতাম, তুমি বলছো একদিনে করতে। সো বিনোদ প্রধানের জন্য ওটা একটা খুব বড় লিপ ছিল, কারণ সঞ্জয় লীলা বানসালি আমরা সবাই জানি খুব টাইম নিয়ে, খুব গ্র্যান্ডার নিয়ে ছবি করেন। সেইটা একটা বিনোদ প্রধান মজার ঘটনা বলেছেন, বলছেন আমরা দেবদাসে 1 মাসে 22টা শট নিতাম, তুমি বলছো একদিনে নিতে। আর লেজেন্ড বা মিথ অনুযায়ী যদি আমরা যাই, তাহলে কি বিনোদ প্রধান দেবদাসের একটা ওই সন্ধ্যেবেলার লাইটিং করতে, জ্যাকি শ্রফ আর শাহরুখ খানের ওই সিনের লাইটিং করতে নাকি 3 দিন সময় নিয়েছিলেন। এটা লেজেন্ড, এটা ডোন্ট বিলিভ ইন দিস, দিজ আর অল বলিউড রুমার্স। অ্যান্ড উইচ ওয়ে, তো এরকম ফার্স্ট ডে অফ শুট। আর রুস্তম পাভরি যে ক্যারেক্টারটা, রাজু ইরানির ফিল্ম ইনস্টিটিউটের ব্যাচে রাজু ইরানির একজন ব্যাচমেট ছিলেন, তার অ্যাকচুয়াল নাম রুস্তম পাভরি। তিনি পরবর্তীকালে সাউন্ড রেকর্ডিস্টের কাজ করেন। দুঃখজনকভাবে তিনি কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, বাট রুস্তম পাভরি ওয়াজ অ্যান অ্যাকচুয়াল ক্যারেক্টার। তো এই গেল ফার্স্ট ডে অফ শুট। আমি পুরো পয়েন্টার্স নোট করে রেখেছি যে কি কি বলবো। এক সেকেন্ড। এইবার আসি ক্যারম সিন। ক্যারম সিন এমন একটা সিন, যেটা প্রথমেই বললাম, যেটা দেখে দর্শকদের স্বতঃস্ফূর্ত হাততালি, বৌমানি রানী ওই হাততালি শুনে কেঁদে ফেলেছিলেন। বাট ক্যারম সিন ওয়াজ শট ইন আ ভেরি ভেরি ইন্টারেস্টিং ওয়ে। কিভাবে? ক্যারম সিনটা রাত্রিবেলার শুটিং, আর সঞ্জয় দত্তের তখন কিছু, সঞ্জয় দত্ত ওয়াজ গোয়িং থ্রু আ ভেরি ব্যাড ফেজ। যখন মুন্না ভাই এমবিবিএস এর শুটিং চলে, সঞ্জয় দত্তের কোর্ট কেস চলছিল, ক্রমাগত তাকে আদালতে হাজিরা দিতে হতো। সঞ্জয় দত্ত তাছাড়া আরেকটা ছবি শুটিং করছিলেন,
সো হি ওয়াজ ভেরি বিজি। তো রাজু ইরানি সেই টাইম শিডিউল মেনেই কাজ করছেন। তো 6টা অবধি, সন্ধ্যেবেলা 6টা অবধি তারা ডে শ্যুট করেন। 6টার পরে বিনোদ প্রধান লাইট করতে 2 ঘন্টা নেন, রাত্রিরের লাইট করতে 8টা থেকে 10টা। 10টার পরে সঞ্জয় দত্তকে পাওয়া যাবে না, সঞ্জয় দত্ত উইল গো হোম পোস্ট 10। সো রাজু ইরানি ওই একটাই সিন মুন্না ভাই এমবিবিএস এ, যেটা রাজু ইরানি প্রপার একটা স্টোরি বোর্ড তৈরি করেন। সো রাজু ইরানি ফিগার্ড আউট আ ভেরি ইন্টারেস্টিং ওয়ে, কারণ খুব ইলাবোরেট সিন, অনেক তামঝাম রয়েছে সিনের, প্রচুর ক্যারেক্টার রয়েছে। ওই বৃদ্ধ ভদ্রলোক রয়েছেন রুস্তম পাবরির বাবা, যিনি বমি দতিওয়ালা, রুস্তম পাবরি রয়েছেন, মুন্না সার্কিট রয়েছে, গ্রেসি সিং 2-3টে শটে আছেন, চিঙ্কি 2-3টে শটে আছেন, জিমি শার্গিল আছেন। সো রাজু হিরানি টেক্স ওয়ান অ্যাক্টার অ্যাট আ টাইম। একদিন একজন অভিনেতাকে ধরে তার সমস্ত শট শেষ করেন, পরের দিন আরেকজন অভিনেতাকে ধরে তার সমস্ত সংলগ্ন শট শেষ করেন। এইভাবে 2 ঘন্টা করে 3 দিন মিলিয়ে তিনি ক্যারাম সিনটা 6 ঘন্টা নিয়ে ক্যারাম সিনটা পুরো তোলেন। ক্যারাম বোর্ডের আলাদা শট, জুস গ্লাসের আলাদা শট, সেগুলো তিনি প্রথম দিন তুলেছিলেন। রাজু হিরানি বলেছিলেন একটা খুব ইন্টারেস্টিং কথা, বলেছিলেন কিভাবে এডিটিং ডিরেকশনে হেল্প করে। সো আই স্টার্টেড আউট অ্যাজ এন এডিটর। ক্যারাম সিনে যখন শট নিচ্ছে আমি, তখনই আই হ্যাড দিস আ ভেরি ক্লিয়ার পিকচার ইন মাই হেড। অমুক 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 শট যাচ্ছে, এখানে কাট হবে, এখানে কাট হয়ে এই মিড ক্লোজ চলে এলো, সরি লাইভ ডিসকানেক্ট হয়ে গেল। তো বলছে অমুক 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 শট যাচ্ছে, মিড শেষ হয়ে ক্লোজ চলে এলো, ক্লোজ শেষ হয়ে সেমি ক্লোজ আপ চলে এলো, সেমি ক্লোজ আপ শেষ হয়ে তারপরে এখানে গিয়ে অমুক করে শট শেষ। মজার ব্যাপারটা হলো রাজু হিরানি যখনই একটা ক্যারাম টেবিল সাজিয়ে সব অ্যাক্টারদের নিয়ে শট নিচ্ছেন, 3 দিন ধরে একই সিন শ্যুট করছেন, তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যিনি, তিনি বিধু বিনোদ চোপড়াকে গিয়ে বলেন, দেখুন আমার কিন্তু ডিরেক্টরের মতিগতি একদম ঠিক ঠেকছে না। হ্যাঁ, তুমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একটা ক্যারাম বোর্ড সাজিয়ে বসেন, ক্যারাম বোর্ড সাজিয়ে তিনি যে নিজে কি করেন তিনি নিজেই জানেন, কিন্তু তিনি গোটা 3 দিন ধরে ক্যারাম বোর্ড সাজিয়ে পরপর শট নিয়ে চলেছেন 2 ঘন্টা ধরে, তার কিন্তু কোনো আইডিয়া নেই যে তিনি কি করবেন। তারপর ফাইনালি যখন এডিট করে ক্যারাম সিনটা তৈরি হয়, তখন সবাই বুঝতে পারেন যে কি মাস্টারপিস তৈরি করা হয়েছে। এবার কিছু আর অন্য কিছু মজার ঘটনাও বলি। এখানে বলে রাখি যে জাহির বলে যে রোলটা, যেটা জিমি শার্গিল প্লে করেন, সেটা কিন্তু অরিজিনালি সঞ্জয় দত্তের পোর্ট্রে করার কথা ছিল, বাট অ্যাজ লাক উড হ্যাভ ইট, সঞ্জয় দত্ত মুন্না ভাই হলেন এবং জিমি শার্গিল জাহির করলেন। 4 days বিফোর দ্য শ্যুট, যখন শ্যুট শুরু হবে তার 4 দিন আগে রাজকুমার হিরানির ভেদবমি শুরু হলো। হঠাৎ করে বিধু বিনোদ চোপড়ার অফিসে বসে দুজনে ছবি নিয়ে আলোচনা করছেন, হঠাৎ করে রাজু হিরানির ভেদবমি শুরু হলো। তো বিধু বিনোদ চোপড়া নিজে ছবি বানানোর অভিজ্ঞতায় বুঝলেন যে এটা সম্ভবত টেনশন বা প্যানিকের জন্য হচ্ছে। ডাক্তার ডাকা হলো, ডাক্তার রাজু হিরানিকে বলেন ঠিক আছে ফুড পয়জনিং নয়, আমার মনে হচ্ছে টেনশন বা প্যানিক থেকেই হয়েছে। পরে রাজু হিরানি জানতে পারেন যে এই যখন তারই বমির ফেস চলছে, বিধু বিনোদ চোপড়া ফোন করে এডি বলো, ডিওপি বলো, আর্ট ডিরেক্টর বলো, সবাইকে ফোন করে জানতে শুরু করেন যে আচ্ছা প্রথম দিনের শট কি রয়েছে, আচ্ছা সেকেন্ড দিনের শট কি রয়েছে। সো বিধু বিনোদ চোপড়া প্রস্তুত হচ্ছিলেন, শুটিং তো আগে কিছু করা যাবে না, রাজু হিরানি যদি ডিরেক্ট করতে না পারেন, অসুস্থ হয়ে পড়েন, তিনি ডিরেক্ট করবেন। সো এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আর কি। বোমান ইরানির কাস্টিং কিভাবে হলো, খুব মজা। সো বোমান ইরানিকে বিধু বিনোদ চোপড়া একটা ইংরেজি ছবিতে দেখেন, ঠিক আছে। এবার ইংরেজি ছবিতে দেখার পর, এবার ইংরেজি ছবিতে কিভাবে দেখেন, একটা অ্যাড ফিল্ম বেসিক্যালি। ইংরেজি ছবিটা যখন এডিটিং হচ্ছে, সেই এডিট রুমে বিধু বিনোদ চোপড়া প্রথমবার বোমান ইরানিকে দেখেন, অ্যান্ড হি ওয়াজ ভেরি সারপ্রাইজড। বোমান ইরানিকে দেখে বিধু বিনোদ চোপড়া বলেন যে, যিনি এডিট করছেন তাকে জিজ্ঞেস করেন এ কে, কে তো আগে দেখিনি। বলে ওর নাম বোমান ইরানি, একটা পাঠ করেছে আর কি। বিনোদ চোপড়া বলেন আচ্ছা। এটা অনেক আগে, হ্যাঁ, মুন্না ভাইয়ের অনেক আগে। বিনোদ চোপড়া কলস বোমান ইরানি, ওর অফিসে ডাকেন, অফিসে ডেকে 2 লাখ টাকার একটা চেক দেন, বলেন এই নাও সাইনিং অ্যামাউন্ট। বোমান ইরানি আকাশ থেকে পড়েছে, বলছে কিসের সাইনিং অ্যামাউন্ট? বলছে আমি যাই না, এটা আমার তরফ থেকে সাইনিং অ্যামাউন্ট, আমি তোমাকে সই করেই রাখলাম, আমি এর পরে যে ভালো কোনো ছবি পাবো তুমি সেই ছবিতে অভিনয় করবে। ইম্যাজিন, তখনকার দিনে 2 লাখ টাকা সাইনিং অ্যামাউন্ট। বিধু বিনোদ চোপড়ার ওটা ব্ল্যাঙ্ক চেক টু বোমান ইরানি, 2 লাখ টাকা, এইটা বলে যে এটা সাইনিং অ্যামাউন্ট, এরপরে যখন আমি ভালো কোনো ছবি পাবো তুমি সেই ছবিতে আমার জন্য অভিনয় করবে। বোমান ইরানি সেজ ফাইন, হি গোজ অ্যাওয়ে। মুন্না ভাই এমবিবিএস এ যখন স্ক্রিপ্ট এলো, তখন সবাই ডক্টর আস্থানার ক্যারেক্টার নিয়ে ভাবছেন এই ডিনটা কে করবে, এটা মেজর রোল। তো বিধু বিনোদ চোপড়া বোমান ইরানিকে ফোন করে বলেন, এই যে মনে আছে তো আমাদের সেই ডিলটার কথা, ফাইনালি আমার মনে হচ্ছে একটা ভালো ছবি পেয়েছি, রাজু হিরানি বলে একজন ডিরেক্ট করছে, তোমার একটা লাফিং প্রফেসরের রোল আছে, হা 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 করে হাসে একজন মেডিকেল কলেজের ডিন। বোমান ইরানি পরে ইন্টারভিউতে বলেন, ট্রাস্ট মি আই ওয়াজ নট এট অল ইন্টারেস্টেড, আমি একদম ইন্টারেস্টেড ছিলাম না,
তো যাই হোক, ভদ্রতার খাতিরে বিধু বিনোদ চোপড়ার সঙ্গে দেখা করতে গেছেন। বিধু বিনোদ চোপড়া বলেন যে এরকম একটা রোল। তো মৌনেনের বলেন না, তুমি তোমার চেকটা ফেরত নিয়ে নাও, আই এম নট ইন্টারেস্টেড ইন দিস রোল। বিধু বিনোদ চোপড়া বলেন, আরে ভাই তুমি গিয়ে আমার ডিরেক্টরের সঙ্গে তো দেখা করো, ও মিশন কাশ্মীরের এডিটর ছিল, রাজু। বোমান ইরানি বলেন, হোয়াট কাইন্ড অফ নেম ইজ দিস রাজু? মানে শুনেই ভক্তি শ্রদ্ধা হচ্ছে না, মনেই হচ্ছে না এই লোকটা ছবি তৈরি করতে পারে আদৌ। বলছি যাও যাও যাও, তুমি ওর সাথে ওর অফিসে গিয়ে একবার প্লিজ দেখা করে এসো। তো বোমান ইরানি গেলেন দেখা করতে। বোমান ইরানি ড্রাইভারকে বলে গেছিলেন যে দেখো আমার 20 মিনিট মতো লাগবে মিটিংটা সারতে, আমি 20 মিনিট পরে ফিরে আসছি। বোমান ইরানি রাজু হিরানির অফিস থেকে নেমেছিলেন 9 ঘন্টা পর। ড্রাইভারকে বলেছিলেন আমার 20 মিনিট লাগবে। হি কেম ডাউন আফটার 9 আওয়ার্স। 9 ঘন্টায় কি হলো? বোমান ইরানিকে বসিয়ে রাজু হিরানি তার স্ক্রিপ্টের ড্রামাটিক নারেশন দিলেন, ফার্স্ট টু লাস্ট। বোমান ইরানি ওই দিন দুটো জিনিস উপলব্ধি করলেন। এক, এই লোকটা যদি খুব সাকসেসফুল ডিরেক্টর নাও হয়, আমার কি বন্ধু হিসেবে ভীষণ পছন্দ, আমি চাই এই লোকটা আমার বন্ধু হোক। দুই, ও যা ন্যারেশন আমাকে দিচ্ছে তার যদি 10% স্ক্রিনে আসে তাহলে একটা মাস্টারপিস তৈরি হতে চলেছে। দিস ওয়াজ বোমান ইরানিস ফার্স্ট থটস। তো এনিওয়ে, তো বোমান ইরানি নিচে নেমে এলেন, ফাইনালি দে এগ্রিড। কিন্তু বোমান ইরানি তখন খুব হ্যান্ডসাম দেখতে। বোমান ইরানি তখন যৌবন চলছে, বেশ হ্যান্ডসাম দেখতে ভদ্রলোক। এইরকম একটা ডিনের ক্যারেক্টারের যে চেহারাটা রাজু হিরানির মাথায় ছিল, সেই চেহারাটার সঙ্গে কিছুতেই খাপ খাচ্ছে না। তখন বোমান ইরানির একটা নাটক দেখতে রাজু ইরানি চলে গেলেন বিধু বিনোদ চোপড়ার কথায়। বললেন তোমার বোমানের যদি অভিনয় ক্ষমতা নিয়ে প্রশ্ন থাকে তুমি ওর একটা নাটক দেখে এসো। তারা নাটক দেখতে গেলেন। সেই নাটকে বোমান ইরানি একজন 91 বছরের বৃদ্ধের পাঠ করছেন আর কি। তো রাজু হিরানি থেকে মুগ্ধ হয়ে গেলেন। বললেন যে দ্য বেস্ট পার্ট অ্যাবাউট বোমান ইন দ্যাট প্লেস, একটা ফলস স্টেপ নেই, প্রতিটা স্টেপ একটা 91 বছরের মতন, প্রতিটা ডায়ালগ একটা 91 বছরের মতন। হি ইজ ভেরি অনেস্ট উইথ হিস ক্যারেক্টার, ভেরি অনেস্ট, খুব সৎ একজন অভিনেতা। তো যাই হোক, এবার লুক নিয়ে পরীক্ষা নিরীক্ষা চললো। কখনো সল্ট অ্যান্ড পেপার করা হচ্ছে, কখনো পুরো চুল সাদা করা হচ্ছে। কিন্তু ওই যে হ্যান্ডসাম দেখতে বোমান ইরানি, সেইটা থেকে উনি বেরিয়ে আসতে পারছেন না। আর রাজু হিরানির মাথায় যে ক্যারেক্টারটা আছে, যে ছবিটা আছে ডক্টর আস্থানা, সেটার সঙ্গে ম্যাচ হচ্ছে না। তো একদিন রাজু হিরানি বসে নিজের ঘরে কাজ করছেন, বোমান ইরানির ফোন এলো। বললেন যে তোমার অফিসে বসে আছি, তুমি এসো আমার সঙ্গে একবার দেখা করো, আমার মাথায় একটা প্ল্যান এসছে। তো নিচের তলায় ছিলেন রাজু ইরানি, তিনি দুধদার করে ঘর থেকে বেরিয়ে ওপরের তলায় যাচ্ছেন। একজন লোক এসে হঠাৎ থেকে বললো হ্যালো স্যার। তো রাজু ইরানি তখন সময় নেবে হ্যাঁ করে তিনি ওপরে গেছেন। ওপরে গিয়ে তার লোকজনদের, অফিসের লোকজন জিজ্ঞেস করলেন বোমান কোথায়। বোমান বললো এসছে। বললো স্যার ও তো নিচে আছে। হঠাৎ করে রাজু ইরানি স্ট্রাইক করলো, আছে যে লোকটা আমাকে হ্যালো স্যার বললো, বাই এনি চান্স? রাজু ইরানি আবার দুধদার করে নিচে নেমে এলেন। নিচে নেমে এসে দেখলেন বোমান ইরানি বসে হাসছেন। বলছেন এটা কি করেছিস? বোমান ইরানি সম্পূর্ণ ন্যাড়া হয়ে গেছেন, পুরো মাথার চুল কামিয়ে ফেলেছেন, আর দুটো প্যাচ নিয়ে এখানে লাগিয়েছেন। রাজু হিরানি বলল বাস বান গাই ফিল্ম, দিস ইজ দ্য ক্যারেক্টার আই নিড। এই হচ্ছে লুক, আই এম কনভিন্সড। এটার উপর আমরা আরেকটু ডিটেলিং বাড়াবো, বাট দিস ইজ দ্য লুক। সো এইভাবে বোমান ইরানি ফাইনালাইজড হন, এইভাবে ডক্টর আস্থানার যে ছবি, যে ক্যারেক্টার, সেটা ফাইনালাইজড হয়। আরো অনেক মজার ঘটনা আছে, যেমন মুন্না ভাই এমবিবিএস এর যে প্রথম শটটা, মানে একজন লোক রাস্তা দিয়ে হাঁটছেন, সার্কিট বেঞ্চিতে, একটা পার্কের বেঞ্চিতে বসে মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন, বেঞ্চিতে বসে একটা গান লোড করছে। সো ওইটা রাজু রানী ভেবেছিলেন একটা বনে শুট করবেন, একটা কাজার জঙ্গল টাইপের একটা জায়গায়, মুম্বাইতে রয়েছে এরকম কাছাকাছি একটা জায়গায় শুট করবেন। তো মানে একটা বড় র্যালি বানাবেন, হ্যাঁ, র্যাম্প মতন তৈরি করবেন, তার উপরে একটা জিমিজিপ থাকবে। জিমিজিপ মানে পুরো আকাশ ফুঁড়ে নামছে, মুম্বাইয়ের গোটা ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে, পুরো গাছপালা ফুঁড়ে ফাইনালি জঙ্গলের মধ্যে দিয়ে লোকটা মর্নিং ওয়াক করতে করতে আসছে, অশোক বর্ষী গান লোড করছে, এখানে এসে শট শেষ। তো রাজু ইরানি ভেবে খুব খুশি হয়েছে, প্রথম প্রথম ফিল্ম, প্রথম সিন, এরকম একটা দুর্দান্ত গ্র্যান্ড ব্যাপার হবে। তিনি বিধু বিনোদ চোপড়াকে গিয়ে উত্তেজনার বসে আইডিয়াটা বলেছেন। বিধু বিনোদ চোপড়া খুব মন দিয়ে শুনলেন, শুনে একটাই প্রশ্ন করলেন, এটা কত পড়বে, বাজেট কত হবে? তো রাজু ইরানি বললেন যে অমুক অমুক অমুক, র্যাম্প তৈরি করতে এত, জিমিজিপে এত 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 এত। বিধু বিনোদ চোপড়া বললেন হবে না, ছোট কথা, পাগল নাকি, একটা শটের পেছনে এত টাকা লাগাবি? ওই দিন রাজু হিরানি জীবনে একটা মোক্ষম শিক্ষা পেলেন। কি শিক্ষা? সবসময় বাজেটের কথা ভেবে কাজ করতে হয়। তার মানে কিন্তু এই নয় যে কাজের কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে, কিন্তু সবসময় ইউ হ্যাভ টু কিপ দ্য লজিস্টিক্স ইন মাইন্ড। হুট করে কোনো সিদ্ধান্ত নিলে সেটা সবসময় উপযোগী নাও হতে পারে। এছাড়া আরো একটা মজার ঘটনা রয়েছে, সেটা বলেই শেষ করব। সেটা কি? সেটা হচ্ছে একদম লাস্টে ছবি শেষ হয়ে যাওয়ার পর কিছু স্টিল ফটোগ্রাফস আপনি দেখতে পাবেন, যেখানে আপনার আরশদ ওয়ারসির সার্কিটের বিয়ে হয়ে গেছে, ওর ছেলের নাম হচ্ছে শর্ট সার্কিট, মনে আছে তো? সঞ্জয় দত্ত গ্রেসি সিং এর কাঁধে মাথা দিয়ে আছে, বিয়ে বাড়ির ছবি।
তো এই যে বিয়ে বাড়ি মানে মুন্না আর চিঙ্কির বিয়ে হচ্ছে, বিয়ে বাড়িতে একটা স্টিল ফটো তুলতে হবে, সেইটা শ্যুট হবে কি করে, মানে সেই ছবিটা তোলা হবে কি করে? তারা বিয়ে বাড়ি ভাড়া করতে হয়, একটা স্টেজ ফুল দিয়ে ফুলমালা দিয়ে সাজাতে হয়, দুজনকে শেরওয়ানি তাও যদি বা জোগাড় করা যায়, ঋষি সিংকে প্রপার বিয়ের কস্টিউম দিতে হবে। তো আমতা আমতা করে রাজু ইরানি আর্ট ডিরেক্টরের কাছে গিয়ে বলেছেন, শোন না, বলছে একটা বিয়ে বাড়ির সেট তৈরি করতে স্টেজের উপর একটা ফুলমালা দিয়ে মোটামুটি করতে কত লাগবে? তো আর্ট ডিরেক্টর অমলান মতন বললেন 10,000 টাকা। রাজু ইরানি বলছেন, এরকম বলিস না ভাই, 10,000 টাকা কি করে লাগতে হবে? আরে ভাই, এরা বিশ্বাসযোগ্য করতে হলে 10,000 টাকা লাগবে। তো এইবারে তারপরে ঋষি সিং আপত্তি করলেন, বললেন না, আমি ভাড়ার কাপড় কেন পরবো? তো রাজু ইরানি বললেন, আরে ভাই, আমি লন্ড্রি দিয়ে ড্রাই ক্লিন করিয়ে দেবো, তুমি ভাড়ার কাপড়টা পরো। কারণ এখন লেহেঙ্গা তৈরি করে বানাতে গেলে সেটার খরচ আসছে 40,000 টাকা, আর একটা স্টিল ফটোগ্রাফের পেছনে তো 40,000 টাকা খরচা করার কোনো মানে নেই। দেন দে ফিগার্ড আউট আ ভেরি ইন্টারেস্টিং ওয়ে। কি ওয়ে? যে এগ্রিকালচার কলেজে তারা শ্যুট করছিলেন, সেই এগ্রিকালচার কলেজের একটু কাছাকাছি একটা ম্যারেজ হল ছিল, সেখানে মাঝে মধ্যেই বিয়ে হতো। তো রাজু হিরানি তার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দিয়ে বললেন, দেখে আয় তো বিয়ে বাড়ির লোকজন কটার সময় ওই বাড়িটা ছাড়ে, কটার সময় বাড়িটা থেকে চলে যায় বিয়ে ফিয়ে করে। তো অ্যাসিস্ট্যান্ট এসে খবর নিয়ে জানিয়েছে 11টা। তো রাজু হিরানি বলেছেন, ফাইন, 10টা অব্দি আমাদের এমনি শ্যুট চলে, একদিন সঞ্জয় দত্ত ঋষি সিংকে ভাওতা দিয়ে আটকে রাখতে হবে 10টার পর। যেমন ভাবা তেমনি কাজ, একটা দিন ফিক্স করা হলো, খবর নেওয়া হলো সেই দিন বিয়ে রয়েছে, অ্যাসিস্ট্যান্টরা কি ঘাপটি মেরে বিয়ে বাড়িতে বসে রইলো। রাত 10টা অব্দি শুটিং করে প্যাক আপ হয়েছে, সঞ্জয় দত্ত ঋষি সিংকে বলা হয়েছে আরেকটা শট রয়েছে, সেটা তোড়জোড় চলছে, তাই তাদের ওয়েট করানো হচ্ছে। 10:30, 11:15, 11টা, 11:15, 11:30, রাজু হিরানি ঘন ঘন ঘড়ি দেখছেন, অ্যাসিস্ট্যান্টকে ফোন করছেন, অ্যাসিস্ট্যান্টকে বলছেন, কিরে কতদূর হলো? অ্যাসিস্ট্যান্ট বলছেন, কি করে বলবো ভাই, যাদের বিয়ে তাদেরকে বলবো, তোমরা নিজের বিয়ে থেকে তাড়াতাড়ি চলে যাও, এখন আমরা একটা ছবি তুলবো। তো সঞ্জয় দত্ত অধৈর্য হতে শুরু করলেন, ঋষি সিংও তাই। সঞ্জয় দত্ত 12টার সময় ফাইনাল বলে, এবার আমাকে উঠতে হবে, এবার বাড়ি যাবো। বলতে বলতে এডির ফোন, তাড়াতাড়ি আয়, সবাই বেরোচ্ছে। যেমন ভাবো তেমনি কাজ, কাঁধে একটা স্টিল ক্যামেরা নিয়ে সঞ্জয় দত্ত ঋষি সিংকে একটা গাড়িতে বসিয়ে তারা ম্যারেজ হলটায় গেলেন। ম্যারেজ হলটায় গিয়ে তারা যখন ম্যারেজ হলে ঢুকছেন, বলে বরপক্ষ কন্যাপক্ষ অবাক হয়ে তাকাচ্ছে যে তারা স্টেজ থেকে নেমে বাইরে যাচ্ছেন, সঞ্জয় দত্ত ঋষি সিং বিয়ের কস্টিউমে স্টেজে উঠছেন। তো তাদেরকে ওইভাবে স্টেজে বসিয়ে ফাটফাট করে বেশ 10-12টা ছবি তুলে সম্পূর্ণ নিখরচায় শটটা নামিয়ে রাজু হিরানিরা সেখান থেকে চলে এলেন। সো দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং ইনসিডেন্ট আর কি, মানে বেসিক্যালি অন্যের বিয়ে হাইজ্যাক করে বিয়ের ছবিটা তোলা হয়েছিল। আর আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে রাজু ইরানির মতে মুন্না ভাই এমবিবিএস এর তার সবচেয়ে দুর্বল শট নেওয়া কি? তার সবচেয়ে দুর্বল শট নেওয়া হচ্ছে ছান ছান গানটা। এমন একটা গান, রোম্যান্টিক গান, রাজু ইরানি বলেছেন, আমি রোম্যান্টিক গান জীবনে শুট করিনি, আই হ্যাড নো আইডিয়া হাউ টু শুট আ রোম্যান্টিক সং, আই হ্যাড অ্যাবসলিউটলি নো ক্লু। সো আই কেপ্ট দ্য সং ফর দ্য লাস্ট। সমস্ত কিছু শুটিং টুটিং সব কিছু হয়ে যাওয়ার পর ফাইনালি আমি ভেবেছিলাম ছান ছান গানটা শুট করব, কিন্তু আমি তো জানি না মানে কিভাবে রোম্যান্টিক গান শুট করতে হয়, তার জন্য ক্যামেরা কিভাবে বসাতে হয়, পিকচারাইজ কিভাবে করতে হয়, নো আইডিয়া। এটা কজন জানেন আমি জানি না, এটা একটা ট্রিভিয়া। প্রদীপ সরকার শট দ্যাট ছান ছান সং, দেখবেন এন্ড ক্রেডিটসে প্রদীপ সরকারের নাম আছে। সো গোটা ছবিটা রাজু হিরানির বানানো, কিন্তু ছান ছান গানটা প্রদীপ সরকার শুট করেন। সো দিস ইজ ওয়ান ট্রিভিয়া অফ মুন্না ভাই এমবিবিএস। আরো প্রচুর মানুষের প্রচুর কন্ট্রিবিউশন আছেন, দেখবেন ওপেনিং ক্রেডিটসে শাহরুখ খানের নাম আছে অ্যাকনলেজমেন্টে ফর দ্য স্ক্রিপ্ট ইনপুটস। তো যখন কথা ছিল যে শাহরুখ রোলটা করবেন, তখন শাহরুখ খুব মূল্যবান কিছু ইনপুটস দিয়েছিলেন স্ক্রিপ্টের জন্য, সেটা রাজু হিরানি ফাইনাল স্ক্রিপ্টে ইনকর্পোরেট করেন, মানে সঞ্জয় দত্ত থাকাকালীনও করেন। বাট এই সমস্ত কিছু মিলে মুন্না ভাই এমবিবিএস এর মতন একটা আইকনিক ছবি তৈরি হয়। আর লাস্টে সুনীল দত্ত ছেলেকে যে ডায়ালগটা বলেন, সেটা এখনকার এই মুহূর্তে দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট। डॉक्टर लोग तो लोगों की जान बचाते हैं, तूने तो लोगों को जीना सिखा दिया रे। এটা যে কত বড় সত্যি কথা, যে বাঁচা শিখতে হবে, নিজের মতন করে বাঁচতে হবে এবং নিজের মতন করে মুক্তির স্বাদ খুঁজে নিতে হবে। ইটস এ ভেরি ডিফিকাল্ট ওয়ার্ল্ড রাইট নাও। কোভিড-19 প্যান্ডেমিকের জন্য সবাই আমরা একটু মেন্টালি উই আর নট ইন এ গুড স্পেস, প্লাস এত কিছু ঘটনা ঘটছে চারদিকে, টিভি খুললে, সোশ্যাল মিডিয়া খুললে শুধু নেগেটিভ নিউজে ভর্তি। তার মধ্যেও যারা যারা মন ভালো রাখার চেষ্টা করছেন তাদেরকে সাধুবাদ, এবং যারা যারা পারছেন না তাদেরকে অনুরোধ, প্লিজ কথা বলুন, অ্যাড্রেস করুন। অনেক উপায় রয়েছে, কিন্তু চকলেট খেতে পারেন, বই পড়তে পারেন, গান শুনতে পারেন, ভালো সিনেমা দেখতে পারেন, ওএমজি দেখতে পারেন। সো দের আর লট অফ ওয়েজ, বাট অ্যাট দ্য এন্ড অফ ইট উই অল নিড টু ফিগার আউট যে আমরা কিভাবে কিভাবে নিজেদেরকে ভালো রাখবো। আই জাস্ট টেক সাম কমেন্টস এন্ড ফিনিশ ইট। তোমার পছন্দ মতন মানে আবার বলছে সত্যজিতের ফিল্ম, ইটস এ ল্যান্ডমার্ক ফিল্ম,
একদিন থ্রি ইডিয়টসের গল্প শুনতে চাই। আচ্ছা, আরশদ ওয়ারসিকে কীভাবে কাস্ট করা হলো আমি জানি না। বিহাইন্ড সিনের জন্য কোনো বই সাজেস্ট করা যায়? তাহলে তো ট্রেড সিক্রেট বলে দেওয়া হয়। এইটার কোনো বই নেই। আম, আর কি আছেন? আমার মুভিটা দেখার ইচ্ছে হচ্ছে, এত কথা শুনে আমি 7 বার দেখেছি আর নিজেদের কলেজ জীবনকে ফিল করি বারবার। অনন্যা দাস বলছেন, আমরা সবাই তাই। মুন্না ভাই এমবিবিএস আমাদের সবারই খুব পছন্দের ইয়ে। আহ, আমাকে একজন লিখেছেন, এত স্টাডি করো কি করে? মানে এটা আমার কাজ, এই স্টাডিটা না করলে আমাকে অফিস মাইনে দেবে না। বাই।